যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন বা উপদেষ্টা আছেন, তার যোগ্যতা কি আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে। কিন্তু একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে জাতিকে উদ্ধার করার জন্য যেই এফোর্টস দেওয়া দরকার ছিল সেটা গত 6 মাস আমরা দেখিনি, এবং তার শুরুটা কেটে দিয়েছিল যে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে বাদ দিয়ে, এবং তখন বোঝা গেছে যে এদের বিরুদ্ধে কথা বললে তাহলে যে কারো গদি চলে যাবে। তার মানে হচ্ছে প্রথম বলি হয়েছিলেন উনি, এবং সেখান থেকে আজ পর্যন্ত এই প্রক্রিয়াতে চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ওনারা বলেন যে সাদ্দাম বললেন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অনেক ডেভেলপড। কীভাবে হলো? আপনারা এই শেখ হাসিনার এই পরিস্থিতিকে যদি আপনি তুলনা করেন তাহলে 71-এর কথা চিন্তা করেন। 71-এ কী পরিস্থিতি ছিল? আপনারা যে বঙ্গবন্ধু 3.5 বছর সেটাকে যে সমালোচনা করেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে 71 সালের পরবর্তীতে কী রকম পরিস্থিতি একটা দেশ চলেছে, তাহলে ওই শাসনটাকে যে আপনি সমালোচনা করেন, তাই না? আপনি ওই শাসনে আপনি অর্থনীতি, বাংলাদেশে 53 বছরে আমরা একটা পর্যায়ে থেকে থাকি। শেখ হাসিনা দুঃশাসনের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা ছিল অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া, টোটাল লুটপাটের রাজত্ব। সেখান থেকে আমরা বের হয়ে আসতে চেয়েছি, কিন্তু আমরা আসলে পারিনি। আমাদের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা দুইটাই আগের মতোই আছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন অবস্থা তৈরি হয়েছে এখন। আপনি চিন্তায় কথা বলছেন যে উদাহরণ দিল যে বিএনপির লোকজন যেভাবে চাঁদাবাজি করছে। আমি তো চাঁদাবাজি তো খুব বেশি আতঙ্কিত না, কারণ চাঁদাবাজকে আমি জানি, আমার কাছে আমার জীবন হুমকির মুখে, সেটা তো এর থেকে 100 গুণ আমার কিসের বিপ্লব আর কিসের কি, যদি আমি নিজে আমার দেশে ঠিক মতো স্বাধীনভাবে হাঁটতে না পারি। আলমগীর, আপনাকে আরেকটা প্রশ্ন করি, তাহলে মনে হয় উত্তরটা আমি আরো স্পষ্টভাবে পাবো। বাবার মৃত্যুর পর হাল ধরেন আরমান হোসেন। 3 দশক ধরে মিরপুর 10 নম্বরে পরিবারটি চালাচ্ছে মামুনি জেনারেল স্টোর। বৃহস্পতিবার ভোরে প্রাইভেট কারে এসে শাটার ভেঙে এসি সহ আশপাশের ওই দোকানটি সহ কয়েকটি দোকানের মালপত্র, ঘটনা কল্পনাও করিনি। একই সময় তারা কয়েকটি বাসায় হানা দেয়, ঘরে বাইরে কোথাও নিরাপদ নেই। আরমান যেটা বলেন, এই দোকানের উপর 3টি পরিবার নির্ভরশীল। লুণ্ঠিত মালামাল তো আর ফেরত পাবো না, তবে আর কারো যেন এই ধরনের ভয়ানক ঘটনা না ঘটে বলে তিনি চেয়েছেন, তার দাবি আর কি। ডেভিল হান্টের মধ্যেই অপরাধীরা এভাবে বেপরোয়া। 8664 জন গ্রেফতার হয়েছে। এত ডেভিল বন্দি, তারপরেও অপরাধ কমছে না, কারণটা কি? আসলে আপনি অরিজিনাল ডেভিলদের ধরছেন না, আপনি রাজনৈতিক ডেভিলদের ধরছেন। আপনার সাথে যার রাজনৈতিক বিভাজন আছে, ডেভিল বলতে এখানে ডেভিল হান্ট কোন দিন থেকে শুরু হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন, সেটা আওয়ামী লীগ যেদিন গাজীপুরে প্রতিরোধ করলো, বা ছাত্রলীগের ছেলেরা, ওরা যে এটা কি বলবো, আমি সোনার সন্তান আমি সেটা বলছি না, কিন্তু প্রতিরোধ, সেই জায়গায় আমাকে গিয়ে যায় ডেভিল হান্টের অ্যাকশানে আমি আবার শিকার। তারপরে সেইখান থেকে যে শুরু হলো, ডেভিল হান্ট এখনো পর্যন্ত নিরপেক্ষভাবে হয়নি বলতে হবে। নিরপেক্ষ যদি হয়ে থাকতো তাহলে এই ডেভিলদের থেকে প্রথম আমাকে শ্যুট করা দরকার ছিনতাইকারীকে। আমি ডেভিল হান্ট করছি আমি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য, সেই কারণে এটা সফল হবে আমি মনে করি না। কারণ আপনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যখন কাউকে শেষ করতে দিন, আমি যখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কাউকে ধরতে যাই, রাষ্ট্র পরিচালনা করতে যাই, আমি যখন আমার রাজনৈতিক ভাষণা চরিতার্থ করার চিন্তা করি, তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। এখানে সেই জায়গা সেটাই হচ্ছে। এখানে প্রকৃত চিন্তাইকারী যারা, সে কোন দল করে, সে আওয়ামী লীগ, বিএনপি না রাস্তার টোকায়, আমার তো টোকায় চিন্তাইকারী, এদেরকে আগে ধরার দরকার। সেই মেন্টালিটিতে আমাদের আসতে হবে যে অবশ্যই রাজনৈতিক দুর্বৃত্ত যারা আছে আমি তাদেরকে শায়েস্তা করব, এবং এই দুর্বৃত্তায়নে অবশ্যই শেখ হাসিনার ইন্ধন আছে, সেটাও আমাদেরকে অস্বীকার করা যাবে না। কারণ উনি দেশের বাইরে বসে আছেন, উনার সাঙ্গপাঙ্গদের নিয়ে যা চুরি করার সেগুলো নিয়ে গেছেন, কিন্তু এখানে কিছু আবার ইন্ধন আছে যে যাও তোমরা করো, তো আমি এটারও শিকার হব। আবার আপনি এটা বলবেন যে ওরা করছে, ওদেরকে প্রতিরোধ করার জন্যই তো আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনি সেই দায়িত্বটা পালন করেন। জানমালের নিরাপত্তার দায়িত্ব ঘটনা সবসময়ই হয়, ভবিষ্যতে যেন না ঘটে সেই চেষ্টা চলছে। তার এই কথায় আসার আলো দেখেন কিনা? এখানে প্রথমে আমি বলে নিই, সাদ্দাম যেভাবে বক্তব্য রাখলো, রীতিমতো সরকারকে ওন করে বক্তৃতা রাখলো, ঠিক মনে হচ্ছে সরকারি আর্টিকেল 36, 37, 38, 39-এর লঙ্ঘন। কিন্তু আন্দোলন দমন করাটা অনৈতিকভাবে যেমন একটা অপরাধ এবং সংবিধান লঙ্ঘন,
আর আন্দোলন আমি করতে পারছি, মিছিল মিটিং করতে পারছি, তাফসির আর কোরআন সমাবেশ করতে পারছি, কিন্তু চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি আমি ঠেকাতে পারছি না। এখানে কি আমি বলবো যে আমার মিছিলের অধিকারটুকু আছে, আর চুরি ডাকাতি ছিনতাই এগুলো আইন শৃঙ্খলার পরিস্থিতিকে অবনতি নয়? অবশ্যই এগুলো আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি। এইটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে কদিন আগে দেখলাম যে আন্দোলন করতে যে ছাত্রলীগের হাতে ধর্ষিতা হচ্ছে এক মেয়ে, সে যখন সমন্বয়কদের সাথে যোগাযোগ করছে বলছে অমুক হাসপাতালে যোগাযোগ করো, তমুক হাসপাতালে। আমি ইউটিউবে যেটা দেখেছি যে এই খবরটি নিয়ে একটু আচ্ছা, যদি confusion বিতর্ক আছে, যে থেকে থাকে খবর- সেটা বিতর্ক আমার আছে, জানার খবর- দরকার, কারণ ইউটিউবে এত খবরের ছড়াছড়ি, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা আমাদের মতো সিম্পল মানুষ যারা ইউটিউব ফেসবুকের সাথে জড়িত না, যাচাই বাছাই করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো যদি ঘটনা সত্য হয়ে থাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আমি একজন নারী হিসেবে এটা আমার একটা মনের প্রত্যাশা। তারপর খবর পাওয়া পর্যন্ত যে নারীর কথা বললেন আপনি, তিনি নিজেই মামলা করতে আগ্রহী নন এবং ডিএনএ টেস্ট করতেও আন্দোলন করার মতো অনেক ঘটনা ঘটছে। আজকে চালের কথা বললাম, আমি নিজে বাজার করি, প্রতি সপ্তাহে শুক্রবারে আমি বাজার করে সাপ্তাহিক বাজার করি। চাল 60 টাকাতে যে চাল, মুখে দেওয়ার মতো চাল না। একটা শাকের আঁটি এতটুকু 10 টাকা। তা আওয়ামী লীগের সময় যদি আমি 10 টাকা শাকের আঁটি খাবো, আর এই সময় যদি আমি শাকের আঁটি 10 টাকা খাবো, তাহলে সিন্ডিকেট যারা, ব্রয়লার মুরগির দাম কি কমেছে? ওই 220 থেকে 30। তারপরে আপনার এই যে পাকিস্তানি মুরগিগুলা ওই 320 থেকে 350 এই পর্যন্তই কিন্তু যাচ্ছে। যে কফি গরমকালে মানুষ খায় না, গরু ছাগল হাঁস মুরগি খায়, যে তারা সিন্ডিকেট করেছে, তারা লুটপাট করেছে, তারা চুরি চামারি করেছে। এখনকার সরকার ফ্রেশ সরকার, জনগণের প্রত্যাশিত সরকার। তাহলে এখন অন্ততপক্ষে তার চেয়ে তো কিছুটা সোয়াবিন তেলের দেখেন কি পরিমাণ বাজার দরের অবস্থা। তো এগুলো তো, ডালের দাম কত, প্রত্যেকটা ডালের কেজি হিসাব করে দেখতে হবে। আমরা প্রতিদিনে সপ্তাহে একদিন বাজার করে যেহেতু আমরা খাই, মাসিক বাজারও আমরা করি, বাজার আমাদের নকদর পড়ে। বাজারটা আসলে খুব অস্থির এবং মানুষ আমার রোজা আসতেছে, রমজান ব্যাপক হারে আছে। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে সাদ্দাম হোসেন আছেন, তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য। আজ নাহিদ ইসলামের বাসায় আপনাদের কোনো মিটিং ছিল সন্ধ্যার সময়? কারণ যাকে আমরা ফোন দিচ্ছিলাম অতিথি হওয়ার জন্য জাতীয় নাগরিক কমিটির, তারা বলছিলেন কোথাও একটা মিটিং আছে। কেউ একজন বলেছেন, আমরা যদিও কনফার্ম না, যে নাহিদ ইসলামের বাসায় আপনাদের একটা মিটিং হচ্ছে। তার কাছে যদি তার ব্যক্তিগত কারণে কেউ যেতেন দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পরামর্শের প্রয়োজন হলে তার কাছে যেতেন এবং সেটা তিনি করতেন, বা তাকে কোনো বিষয়ে যদি কোনো ধরনের পরামর্শ কেউ দেওয়ার প্রয়োজন মনে করতো তাহলে সে যেত। জি, আগামী বুধবার জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি অনুষ্ঠান করছেন আপনারা, সেখানে আপনাদের দল ঘোষণা করবেন, আমরা এমনটা শুনেছি, সেটা যদি একটু নিশ্চিত করতেন। আপনি যদি শুনে থাকেন তাহলে তো লুকানোর কিছু নাই, সত্যিকার অর্থেই তাই। আমাদের একটা টেন্টেটিভ ডেট আছে বুধবার, বাট নট নেসেসারিলি যে বুধবারেই সেটা হতে হবে। আজকে সেটা সিদ্ধান্ত হবে, সিদ্ধান্তের পর হয়তো আমরা জানাতে পারবো। নাহিদ ইসলাম আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং তিনি ঢুকেছেন তার গাড়িতে পতাকা সহ, বের হয়েছেন পতাকা ছাড়া। এমন কোনো খবর আছে আপনার কাছে? আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে জানতে পারবেন হোপফুলি। সো আমি প্রশ্নের উত্তরগুলো শেষ করে আপনি নিশ্চয়ই উত্তর দিতে পারবেন, আপনাকে সময় দেওয়া হবে যুক্তি খণ্ডন যদি আপনি করতে চান। দলের জন্মই হয়নি এখনো, বুধবার জন্ম হবে। আপনার কথা যেটা মনে হলো, সেই দলের পদ নিয়ে কারাকারি করলেন, সেই খবর গণমাধ্যমের শিরোনাম হলো কয়েকদিন, কে কাকে মোবাইল কিনে দিয়েছে, আশ্রয়ের ব্যবস্থা করেছে, পানি দিয়েছে, এসব প্রকাশ হলো। আপনাদের এই কর্মকাণ্ডে গণ অভ্যুত্থান লজ্জা পেল কিনা? অত্যন্ত ধন্যবাদ, এটা খুব সঙ্গত একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা যারা এর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে করলে হয়তো আরও অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা তারা দিতে পারতেন। তবে আমার জায়গা থেকে আমি যতটুকু জানি যে কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছিল একটা পর্যায়ে। একটা মানে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির একটা রাজনৈতিক দল আসছে, সুতরাং এটি একটি বড় কর্মযজ্ঞ এবং সঙ্গত কারণেই এখানে অনেকে সম্মানিত ফিল করবার একটা চেষ্টা চালাবে। আপনি জানেন যে রাজনৈতিক দলের পদ পদবি, যে এই যে রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলে তার সম্মানটা যাতে নিশ্চিত হয়, সেই জায়গা থেকে অনেকেই হয়তো মাত্রাকে অতিক্রম করে গিয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আমরা যেটাকে অযাচিত মনে করেছি এবং পরবর্তীতে এটিকে রিজলভ করার জন্য আমাদের নীতি নির্ধারকরা তাদের সাথে বৈঠক করেছে এবং এখন দেখছেন সাম্প্রতিক সময়ে আপনারা মনে হয় ওই ধরনের
আক্রমণাত্মক কোনো ধরনের পোস্ট বা কোনো ধরনের বিতর্ক হয়তো দেখছেন না। জি, অনুমোদন করেছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, শুধু একবার আসবে না, আগামী বারও আসবে, বিএনপি পরপর দুইবার ক্ষমতায় আসবে। এটা কিভাবে বুঝলেন? এবং কেউ কেউ বলতেন তাদের দলকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, আপনারা কি তাদেরকে ফলো করা শুরু করলেন কিনা? না, ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এটা নিয়ে চরম আপত্তি